আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী উপজেলার অসংখ্য গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্থগিত করা হয়েছে এই বিভাগের আজকের HSC পরীক্ষা। মাতামুহুরী ও সাঙ্গু, ডাকাতিয়া, খোয়াই, কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার অতিক্রম করেছে। এতে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রের বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গত সপ্তাহে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দেশ জুড়ে শুরু হয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফুলে ফেঁপে উঠেছে শঙ্খ ও ঢোল নদী। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলার 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে স্থানীয়দের অভিযোগ, টানা 2 দিন ধরে পানিবন্দী থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা এখনো পৌঁছায়নি। বন্যার্তদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা সহ যাবতীয় সহযোগিতা করা হচ্ছে বলছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম, কক্সবাজারের পাশাপাশি পানির নিচে তলিয়ে রয়েছে পার্বত্য 3 জেলার বিভিন্ন অঞ্চল। এদিকে মৌলভীবাজারের আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার রাজানগর ও কমলগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে মনু নদীর পানি। ধলই নদীর পানি বেড়ে যাওয়ায় লোকালয়ে প্রবেশ করেছে বন্যার পানি। নোয়াখালীর ডাকাতিয়া নদী, হবিগঞ্জের খোয়াই নদ এবং সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কুশিয়ারা, সুরমা ও মেঘনা, নেত্রকোনার সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে সেসব অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আব্দুল হামিদ, RTV। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, বাঁধ ভাঙনের পর এলাকার বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? সর্বশেষ অবস্থা জানাবেন আমাদের। আফসানা জানেন, গত বৃহস্পতিবার রাত থেকে আমাদের হবিগঞ্জের যে খোয়াই নদীর দুটি বাঁধ ভেঙে গিয়েছে, যার ফলে হবিগঞ্জ সদর উপজেলার যে লস্করপুর ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের প্রায় 20 থেকে 25টি এবং নতুন করে গতকাল রাত থেকে উজানের পানি নামাতে আমাদের যে সদর উপজেলার ফুল ইউনিয়ন রয়েছে সেই ফুল ইউনিয়নের কিছু অংশ ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি বানিয়াচং উপজেলার রাধাপুর নামে একটি বাঁধ ছিল, খোয়াই নদীর বাঁধ, সেটি ভাঙ্গার ফলে বানিয়াচং এর অধিকাংশ গ্রামই প্লাবিত হয়েছে। বর্তমান পরিস্থিতি যেমনটা জানতে চাচ্ছেন যে হবিগঞ্জের যে লস্করপুর ইউনিয়নের আমি এখন এই মুহূর্তে হাতিরটান গ্রামে দাঁড়িয়ে আছি। আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হাতিরটান গ্রামের যে বর্তমান পানির যে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে দেখানোর চেষ্টা করছি। পাশে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে মাদ্রাসার যে প্রধান রয়েছেন উনি যেমনটা জানিয়েছিলেন যে উনার প্রায় 50 জন শিক্ষার্থী রয়েছিলেন, সেখানে তার খাবার, চাল ডাল যা ছিল সবকিছু বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। উনারা দীর্ঘক্ষণ এই মাদ্রাসার মধ্যে আটকা পড়েছিলেন। স্থানীয়দের সহায়তায় উনি উনার শিক্ষার্থীদের নিয়ে আপাতত নিরাপদ স্থানে রয়েছে। বর্তমান খোয়াই নদীর পানি বিপদসীমার নিচেই প্রবাহিত হচ্ছে। পাশাপাশি জেলার যে আরো নদ নদী রয়েছে, বৃষ্টিপাত রাত থেকে না হওয়ার কারণে কিন্তু পানির যে বর্তমান অবস্থা অনেকটা বিপদসীমার আর নিচে দিয়ে প্রভাবিত হচ্ছে। কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ড, তিনি যেমনটা জানিয়েছেন যে যদি আর বৃষ্টি না হয়, যেভাবে আছে আকাশ যদি এভাবে থাকে, তাহলে বন্যার যে আমাদের একটি আশঙ্কা ছিল সেটার থেকে অনেকটাই পরিত্রাণ হওয়ার আশাবাদ ব্যক্ত করছেন। আমি প্রশাসনের যে জেলা প্রশাসন ওনারা যেমনটা বললেন যে বন্যা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের পাশে শুকনো খাবার এবং আরো যদি ঔষধ সহ যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত আছে। আফসানা, এই ছিল হবিগঞ্জ থেকে বন্যা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির সম্পর্কে জানাতে সেখান থেকে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, বর্তমানে কি চিত্র দেখতে পাচ্ছেন? বন্যার পানি এখন পর্যন্ত নেমেছে কিনা এবং মানুষের ভোগান্তির চিত্রটি আমাদের কাছে তুলে ধরবেন।
আপনি যেমনটি বলছিলেন, আসলে টানা বর্ষণের ফলে রাঙ্গামাটির প্রত্যন্ত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙ্গামাটির সীমান্তবর্তী বাগাইছড়ি উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃষ্টিপাত কম হওয়ার কারণে পানি কিছুটা নামলেও মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গিয়েছিল। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনদের মধ্যে কিছু লোকজন ঘরে ফিরে গিয়েছে। কিন্তু গত রাত থেকে আবারও যখন ভারী বর্ষণ শুরু হয়েছে, আজকে ভোর থেকেও বৃষ্টিপাত হচ্ছে, সেই হিসেবে পানি যা কমে গিয়েছিল আবারও পানি বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে। তিনি জানিয়েছেন যে রাঙ্গামাটির 44টা আশ্রয় কেন্দ্রের মধ্যে 4000-এর অধিক লোক আশ্রয় নিয়েছিল। গতকাল কিছু লোক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বাসায় ফিরে গিয়েছিল। বর্তমানে 3725 জন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদিকে আমরা খবর পেয়েছি রাঙ্গামাটির বিলাইছড়ি এবং জুরাইছড়ির নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তো যে সমস্ত এলাকায় বন্যা কবলিত হয়েছে এবং যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে 3 বেলা এবং স্যানিটেশন সহ যাবতীয় সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে। এদিকে বলে রাখি, রাঙ্গামাটির সাথে সাজেক এবং বাগাইছড়ি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, রাঙ্গামাটির 125টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই সমস্ত পাহাড় ধসের ঘটনায় আসলে কেউ হতাহত হয়নি, সেটি হচ্ছে মূলত সুখের ভালো সংবাদ। তো সার্বিক বিবেচনায় যদি বলতে যাই, রাঙ্গামাটির পরিস্থিতি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে পড়েছে নদী পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই তোলা হচ্ছে এসব বালু। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 2013 থেকে 18 সাল পর্যন্ত পদ্মার ভয়াবহ ভাঙনে শরীয়তপুরের নড়িয়ায় ঘরবাড়ি হারায় প্রায় 25,000 পরিবার। নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আবারও ভাঙন আতঙ্কে পদ্মাপাড়ির হাজারো মানুষ। নড়িয়ার নৌপাড়া ও চর আত্রা মৌজায় পানি উন্নয়ন বোর্ডের চর খনন প্রকল্পের স্তূপ করা বালু নিলামে কেনেন ফরিদ আহমেদ রয়েল নামের এক বালু ব্যবসায়ী। শর্ত ছিল কেবল তীরের স্তূপ করা বালু নেয়ার। অভিযোগ উঠেছে, নিলামের অজুহাতে প্রতিদিন 80টি ড্রেজার দিয়ে 90 থেকে 1 লাখ ঘনমিটার বালু তুলছে তার লোকজন। এরই মধ্যে বসারচর এলাকার বহু কৃষকের নতুন করে জেগে ওঠা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গভীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে এবং সেইটার ফলে যেটা হয় যে বিভিন্ন জায়গায় পানির গভীরতা যখন বেড়ে যায় তখন সেখানে প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়। বেড়ি ভাঙ্গা যদি আবার কাটতে লেগে যায় তা কেমনে মানুষ তৈরি থাকবো। তবে নদী থেকে বালু তোলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এই ব্যবসায়ী। এটার যে মেথড, এটা কেটে নেওয়ার যে মেথডটা, সেটা আসলে অন্যভাবে কিছু দিতে পারেনি। নিলামের শর্ত ভঙ্গ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলছে উপজেলা প্রশাসন। যদি সে তার কার্যাদেশের কোনো শর্ত লঙ্ঘন করে, তাহলে তার কার্যাদেশের শর্ত লঙ্ঘনের বিরুদ্ধে তার ব্যবস্থা হবে আইনানুগ। একদিকে সরকারের বিপুল অর্থ খরচে বাঁধ নির্মাণ, আরেকদিকে নির্বিচারে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে একরের পর একর ফসলি জমি। সাকিব আল হাসান, RTV। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের 80 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 81তম ঢাকা মেডিকেল কলেজ ডে উদ্বোধনের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন তিনি। সেখানে 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যও রাখবেন তিনি। উদ্বোধন করবেন বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দর্শক, ঢাকা মেডিকেল অডিটোরিয়াম স্থলে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শামীম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে কখন নাগাদ যোগ দিতে পারেন, আর কি কি কর্মসূচি রয়েছে আজকের অনুষ্ঠানে, জানাবেন সে বিষয়ে।
আফসানা, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে যোগ দেবেন এবং তার সঙ্গে যোগ দেবেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। এখানে তিনি এই ঢাকা মেডিকেল কলেজের ৮০তম বর্ষ শেষ হয়েছে, ৮১তম যে বর্ষ সেই বর্ষ উদ্বোধন অনুষ্ঠানে এখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন এবং ডাক্তার জোবাইদা রহমান এই মেডিকেল কলেজের কিন্তু 43 ব্যাচের শিক্ষার্থী। তো সে কারণেই তিনি সঙ্গত কারণে এখানে যোগ দিচ্ছেন। ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথি এবং এই ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে যোগ দিয়েছেন। এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে শুধুমাত্র এখানে যে বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে সেটাই নয়, এখানে 20 হোস্টেল প্রকল্প এর আওতায় 2টি ছাত্রী হোস্টেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে। পাশাপাশি এখানে বৃক্ষরোপণ কর্মসূচি আছে, সেই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও তিনি করবেন। আমরা এখানে যারা শিক্ষার্থী রয়েছে, যারা এখানকার শিক্ষক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু এখানে প্রথমবারের মতো আসছেন এবং এ কারণেই এই মেডিকেল কলেজের শিক্ষার্থী, যারা অভিভাবক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন তারা বেশ উচ্ছ্বসিত রয়েছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে আগমনের ফলে এখানে যে সংকট রয়েছে, নানা সমস্যা রয়েছে সেটি তারা তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংকট, সেই সমস্যা সমাধান করবে বলেন তারা এখানে বিশ্বাস করছেন। পাশাপাশি এখানে যেহেতু K43 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জোবাইদা রহমান তিনি প্রধানমন্ত্রীর সহধর্মিণী, তিনিও এখানে আসছেন, তিনিও এখানে কথা বলবেন, সেই কথা শোনার জন্য অধীর আগ্রহে এখানে সবাই অপেক্ষা করছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রীর কাছে যাতে এখানকার সমস্যা এবং সংকটগুলো তুলে ধরতে পারেন এবং যেহেতু ডাক্তার জোবাইদা রহমান এখানকার শিক্ষার্থী ছিলেন, তিনি যাতে প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো আরও একটু বিস্তারিতভাবে তুলে ধরেন সেই প্রত্যাশাও তারা এখানে করছেন। মোটামুটি বলা যায় যে আমন্ত্রিত অতিথি, শিক্ষক এবং যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তারা এখানে এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং এখানে এসেই যেসব কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আফসানা, এই ছিল এখানকার থেকে সর্বশেষ। শামীম, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের শ্রীপুরে 4 কোটি টাকার সড়কের উন্নয়ন কাজ ফেলে উধাও ঠিকাদার। প্রায় 2 বছর ধরে কাজ বন্ধ থাকায় উপজেলার 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সংস্কারের জন্য সড়কে খুঁড়ে রাখায় সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সড়কটি তলিয়ে যায় হাঁটু পানিতে। গাজীপুরের শ্রীপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। 2024-25 অর্থ বছরে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বার্মি আঞ্চলিক সড়কটির উন্নয়ন কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেজার্স শাম্মী এন্টারপ্রাইজ। প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় 4 কোটি 9 লাখ টাকা। তবে 2024 সালে কাজ শুরুর কয়েক মাসের মধ্যেই তা বন্ধ করে দেয় ঠিকাদার জিয়াউর রহমান। অথচ স্থানীয় নয়নপুর, তেলিহাটি, কাউরাইদ ও বার্মি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ এটি। সড়কের বিভিন্ন অংশ খোঁড়া, কোথাও ইটের গাঁথুনি, আবার কোথাও পড়ে আছে ইট খোয়া রড। স্বাভাবিক সময়েই সড়কটিতে চলাচলে কষ্ট হয় স্থানীয়দের, তবে বৃষ্টিতে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এই রাস্তাটা প্রায় 2 বছর ধরে অচল অবস্থায় আছে। ঠিকাদার এই মাল এইটা একবার খুলে একবার লাগা। 1 মাস না যেতে এই কন্ট্রাক্টর গুলো আর আসে না। তারপর বৃষ্টির পানি পড়ে রাস্তা আডু হুমান হয়ে যায়। এই রাস্তা দিয়ে এরা আপনার শিল্প কারখানার লোক যাতায়াত করতে পারে না। ওই দিকটা ঘুরে গেলে একটা লোকের 50 টাকার মতো ভাড়া করে। নিজের অর্থনৈতিক সংকটেই কাজ আটকে আছে বলে জানিয়েছেন ঠিকাদার। অর্থনৈতিক সমস্যা মূলত আসিলই, এটার জন্য মূলত সমস্যাটা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কয়েকটা কাজ ছিল, এই জন্য মনে করেন ব্যর্থই করছে। এখন চেষ্টা করব যে এই সপ্তাহ যে কোনো দিনের মধ্যেই 12 সোমবারের মধ্যে দিয়ে দিব। ঠিকাদারকে একাধিকবার নোটিশ ও কাজ শুরুর তাগাদা দেয়া হলেও কোনো অগ্রগতি না হওয়ায় দ্রুত কার্যাদেশ বাতিল, জরিমানা সহ নতুন টেন্ডার আহ্বান করার কথা জানিয়েছে স্থানীয় এলজেডি বিভাগ। সম্পূর্ণ এখানে দোষটা সম্পূর্ণরূপে ঠিকাদারের এবং তার কারণে আজকে যে মানুষের ভোগান্তি সম্পূর্ণ তার কারণে হচ্ছে। তাকে বাতিলের জন্য সুপারিশ করেছি। ঠিকা চুক্তির শর্ত অনুযায়ী তাকে যেটুকু জরিমানা আদায় করা সেটা আদায় করে আমরা নতুন করে এই রাস্তাটা টেন্ডারে চলে যাবো। দুর্ভোগ লাঘবে কর্মকর্তাদের দ্রুত উদ্যোগ চান স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।
রাজধানীতে পথ কুকুরের অস্বাভাবিক বংশবৃদ্ধি বর্তমানে এক চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। পথচারীরা প্রায়ই হচ্ছে আক্রমণের শিকার। বড় একটি অংশকে জলাতঙ্ক রোধী ও বন্ধ্যাত্বকরণ টিকার আওতায় আনতে না পারায় সংকট বাড়ছে। 2024 সালের জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটি কর্পোরেশনে পথ কুকুরের সংখ্যা প্রায় 1.5 লাখ। বেসরকারি ভেটেরিনারি সংগঠনের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবেলার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি ও ডিএসসিসি। কুকুরের উপদ্রব নিয়ে সাদিয়া কানিজের বিশেষ প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। রাজধানীর প্রায় সব এলাকাতেই রাতের নির্জনতা নেমে এলে পথকুকুরের হাঁকডাক বেড়ে যায় কয়েক গুণ। তবে দিন হোক বা রাত, সুযোগ পেলেই পথচারীদের আক্রমণ করে বসে মালিকবিহীন এসব কুকুর। রিকশা বা মোটরসাইকেল আরোহীরাও কুকুরের উৎপাতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। আমি যখন মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে যেতেছি তখন আমার পিছনে কুকুরটা ধাওয়া করে এবং এক পর্যায়ে আমার পায়ের মধ্যে কামড় দেয়। 10-15টা একসাথে এসে একজন মানুষকে হাউমাউ করে ধরলে আসলে কিছু করার থাকে না, এটা নিয়ন্ত্রণে আসা উচিত। 2022 সালের পরিসংখ্যান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পথকুকুরের সংখ্যা 75,000। 2024 সালের হিসেবে দক্ষিণেও এ সংখ্যা একই। তবে জন্ম নিয়ন্ত্রণে না থাকায় এখন তা বেড়েছে। এদিকে দৈনিক 300-400 জন বিভিন্ন বয়সী মানুষ ভ্যাকসিন নিতে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসে। এদের মধ্যে কুকুর আক্রমণের রোগী বেশি। রাস্তায় যে বেওয়ারিশ কুকুরগুলো থাকে সেগুলোকে যদি কোনোভাবে যারা হচ্ছেন আমরা এলাকা ভিত্তিক যে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে যে তাই সেগুলোকে নতুন কুকুরের বাচ্চা প্রসব বলে সেগুলোকে ভ্যাকসিনের আওতায় আনা, ভ্যাকসিনেশন যদি দেওয়া যেতে পারে, এটা হলে হবে কি যে এই বাচ্চারা একটু নিরাপদ থাকতে পারবে আর কি। বাচ্চারা তো বুঝে না, ধরে ফেলে, তখন কুকুরগুলো একটু আক্রমণাত্মক হয়ে যায়। কুকুর উপদ্রবের সমাধান নিয়ে সাধারণ মানুষ দুই দলে বিভক্ত। অনেকেই চান সরাসরি নিধন, কিন্তু পরিবেশ রক্ষায় মানুষের সঙ্গে কুকুরের সহ অবস্থান চান বেশিরভাগ। দেশে প্রচলিত প্রাণীকল্যাণ আইনেও পথকুকুর নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় বংশবিস্তার নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক রোধী ভ্যাকসিনই সমাধানের উপায়। আমরা সহ আরো বিভিন্ন সংগঠন আছে যারা সময় সুযোগ বা ফান্ড পেলেই আমরা বিশেষ কিছু এলাকায় যেখানে কুকুরের আপনার সমাগমটা বেশি, সেখানে কিন্তু আমরা ভ্যাকসিনেশন কার্যক্রম করে থাকি। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে ভ্যাকসিন না থাকায় সংকটে পড়েছে সিটি কর্পোরেশন। এমন পরিস্থিতিতে বেসরকারি সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাধানের চেষ্টা করছে তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের কাছে চিঠি এসেছিল, এখন ওনাদের কাছে ভ্যাকসিনটা নাই। ওনারা যখন আসবে আমাদেরকে জানাবে। তো আমরা প্রাইভেট কিছু অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছি, যদি এভাবে করতে পারি তাহলে আমরা কুকুর দেখে ভ্যাকসিনেটেড করে ফেলতে পারবো আর কি। আমরা রিসেন্টলি 10 জন ভেটেরিনারি অফিসারকে নিয়োগ দিয়েছি এবং এই কমপ্লেইনগুলো প্রত্যেকটা কমপ্লেইন আমরা ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাটেন্ড করি। আমরা 3টা প্রতিষ্ঠানের সাথে এমইউ করেছি। এদেরকে আমরা রেগুলেট করি যে কোন এলাকায় আপনার কুকুরকে ভ্যাকসিনেট করতে হবে, কোন এলাকায় নিউট্রালাইজ করতে হবে। অনেকেই কুকুরের উপর অমানবিক আচরণ করে, যার ফলে পাল্টা আক্রমণের শিকার হয় মানুষ। প্রাণী ও মানুষের সহ অবস্থান নিশ্চিতে সবার সচেতনতা জরুরি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।